দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসলো আওয়ামী লীগ। সমন্বয়কদের শেষ রক্ষাও হচ্ছে না। ডক্টর ইউনূসের পতন এবার নিশ্চিত। শেখ হাসিনার সঙ্গে হাত মিলালো সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। গণমাধ্যমকে হুমকি দেয়া স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা তৈরি করবে, ভীতির সঞ্চার করবে এই খাতের পেশাদার কর্মীদের মনে। বিশেষত রাজনৈতিক দলের পক্ষ হয়ে গণমাধ্যমকে হুমকি দেয়া রীতিমতো অশোভনীয় কাজ। কিছু না বুঝে না শুনে আমাদের উপর লাঠিচার্জ করা শুরু করছে। 2 ঘন্টা রাস্তা অবরোধ করার পরে তারা আমাদের উপর লাঠিচার্জ করা শুরু করছে এবং মারাত্মকভাবে আহত। মেয়েদেরকে কেন পুরুষ একজন মানুষ কেন তাদের উপর লাঠিচার্জ করবে? পরিবেশ সরকার হলে দেখতো, উনি তো পরিবেশ সরকার না। আমরা কি দেশের জনগণ না? আমরা কি জনগণের বাইরে? এই কোথায় বাংলা চার? বাংলা কি তোর বাপ দাদার? দেশের চলমান মব সন্ত্রাস থামানো যাচ্ছে না, কিংবা থামানোর চেষ্টা করা হচ্ছে না। সৃষ্টি করলো আওয়ামী লীগে। আওয়ামী লীগের দ্বারা মব তৈরি হলো, থানা ঘেরাও হলো, আসামি গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হলো। এবং কি ভয়ঙ্কর অবস্থা দেখেন, যে হাসিনার নির্দেশ, যেখানেই ওদের পাবে গুলি করবে। দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে কিছুতে দমানো রাখা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগের নেতাকর্মী কঠিন দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নেমে গেছে। সমন্বয় একটা কঠিন বিপদে পড়ে গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন পর্যন্ত হতে পারে। সম্মানিত দর্শক, আপনারা শুনলে অবাক হবেন, ছাত্রলীগের নেতাকর্মী থানা ঘেরাও করে ফেলেছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মী কত পরিমাণে ক্ষিপ্ত হয়ে গেছেন সমন্বয়কদের উপর। সমন্বয়কদের যেখানে পাবে সেখানে পিটাবে এমন স্লোগান দিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে তারা বিভিন্ন সমাবেশ, উত্তাল রাজপথ তৈরি করে ফেলেছে। দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন বর্তমানে ছাত্রলীগের অবস্থান সমন্বয়কদের বিরুদ্ধে কি পর্যায়ে চলে গেছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বলছিলাম, মবের এবার ভিন্ন মাত্রা আমরা দেখলাম। বেশি আলোচনা করার আসলে দরকার নেই। ছোট্ট একটা ঘটনাটা শোনার পরে বাস্তবতা নিয়ে আলোচনা করব। এবার মবের জন্ম দিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এতদিন মবের শিকার হয়েছে, এবার আওয়ামী লীগ মব সৃষ্টি করছে। তাহলে দেশ কোন দিকে যাচ্ছে? এভাবেই মব পাল্টা মব, এই ঘটনাগুলো যে ঘটতে পারে সেই আশঙ্কা আমরা বারবার ব্যক্ত করেছি। সেটাই সত্যি হলো, এবং সেটা মানিকগঞ্জে ঘটলো। কি ঘটেছিল সেই ঘটনায় একটু জেনে নেওয়া যাক। আপনারা গণমাধ্যমের শিরোনামটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা
নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও, অর্থাৎ থানা ঘেরাওয়ের মতো মব তৈরি হয়েছে। কদিন আগেই আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের থানাতে মবের ঘটনা দেখেছি চট্টগ্রামের পটিয়ায়, এবার মানিকগঞ্জে সেই ঘটনাটা ঘটালো আওয়ামী লীগের লোকজন। সেখানে বলা হচ্ছে মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা। তার মানে বোঝা যাচ্ছে যে মানিকগঞ্জে বোধহয় আওয়ামী লীগের অবস্থা বেশ শক্ত। তারা থানা ঘেরাও করার মতো এত বড় একটা ঘটনা যেহেতু এরকম নাজুক পরিস্থিতির মধ্যে ঘটাতে পেরেছে, সেহেতু ভাবা যেতেই পারে যে তাদের অবস্থান সেখানে বেশ শক্তপোক্ত। কিন্তু পুলিশ কি করছে? উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ। এরপর সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাটা 7 জুলাইয়ের, অর্থাৎ ঘটনাটা পরশুদিনের ঘটনা, পরশুদিন রাতের এই ঘটনাটা। মাঝখানে একটা দিন চলে গেছে, গণমাধ্যম তেমন একটা খবর দেয়নি। তারপরে গতকালকে রাতে এই খবরটা প্রথম গণমাধ্যমে আসে। এরপরে যেটা বলা হচ্ছে, পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন বিকেল 5টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন বাকা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাটুরিয়া সদর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন এবং উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে সাটুরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে। এরপর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা। এই ঘটনা ঘটেছে। তারা থানাও ঘেরাও করেছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়িয়ে নিতে তারা এসেছে, তাদেরকে ছেড়ে দিতে হবে। যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে তারা একেবারে নতজানু অবস্থায় রয়েছে, পরিস্থিতি সারা দেশে খুব একটা ভালো নয়, তারা পুলিশের ভয়ে পালিয়ে যাচ্ছে। এর মাঝেই এই যে থানা ঘেরাওয়ের ঘটনাটা, এটা একটা বার্তা দেয় কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনা ঘটেছিল, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং থানা ঘেরাওয়ের ঘটনা যারা ঘটিয়েছে, ওসি জানিয়েছেন, শাহিনুর রহমান শাহিন, তিনি এই কথা জানিয়েছেন, থানা ঘেরাওয়ের ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বেছে বেছে নতুন মামলার বন্দোবস্ত করা হচ্ছে। তার মানে হচ্ছে যারা থানা ঘেরাওয়ে গিয়েছিল তাদের মোটামুটি দিনে এবং রাতের ঘুম হারাম হয়ে গেল। সেটাই স্বাভাবিক, সেটাই করবে পুলিশ। পুলিশ এই যে এইভাবে থানা ঘেরাও করেছে, যারা তাদের বিরুদ্ধে মামলা দেয়া, তাদের চিহ্নিত করা, এই কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে যত সহজে করতে পারছে, চট্টগ্রামের পটিয়াতে ঠিক উল্টো চিত্রটা আমরা দেখেছিলাম। চট্টগ্রামের পটিয়াতে পুলিশকেই বরং পরাজয় মানতে হয়েছিল এবং সরকারও পরাজয় মেনে নিয়েছিল। পুলিশের ওসিকে সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল, যে ঘটনা আপনারা সবাই জানেন। সেখানে সেটা হবেই, কারণ সেখানে ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, তাদের ব্যানার ছিল। তো তারা তো এখন মোটামুটি বলা যায় যে রাষ্ট্র ক্ষমতাতেই আছে, সরকারের সরকারি ছাত্র দল, সরকারি ছাত্র সংগঠন, এরকম অবস্থার মধ্য দিয়েই তাদেরকে ট্রিট করা হয়। পুলিশও সেরকমটাই ভাবে যে সরকারি দল তারা, সুতরাং পুলিশ সেখানে ভিন্ন আচরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানিকগঞ্জের সাটুরিয়ায় যে আচরণটা পুলিশ করেছে সেটাই বরং প্রকৃত আচরণ, সেটাই করা উচিত যে থানাকে কেন্দ্র করে যারা মব তৈরি করবে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে, তাদের পুলিশ চিহ্নিত করবে, তাদের বিরুদ্ধে মামলা দেবে এবং পরবর্তীতে এই অপরাধে তাদেরকে গ্রেপ্তার করবে। এটাই প্রকৃত চিত্র হওয়ার কথা। কিন্তু এই চিত্র যখন আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা পুলিশের বেলাতে করতে দেখছি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য মবের ক্ষেত্রে এই চিত্রটা ঘটছে না বলেই একের পর এক মবের ঘটনা ঘটছে এবং মানিকগঞ্জে এসে আওয়ামী লীগও এই মব তৈরিতে সাহস দেখালো। তাহলে সরকারের কাছে বার্তাটা কি গেল? সরকারের কাছে বার্তা গেল যে মবের টুটি যদি আপনি চেপে ধরতে না পারেন, মবের লাগাম যদি ধরতে না পারেন, টেনে ধরতে না পারেন, তাহলে এই মব সমাজে এমনভাবে বিস্তৃত হবে যেখানে সরকারও এক সময় হয়তো আক্রান্ত হতে পারে। জনগণ তো আক্রান্ত প্রতি মুহূর্তে হচ্ছেই, পুলিশও আক্রান্ত হচ্ছেই। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় সরকারকেই বের করতে হবে। নতুবা আজকে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে মব করছে, বিভিন্নভাবে মবের উৎপাদন করছে, ঠিক এমনিভাবে যাদের উপরে এই মবটা হচ্ছে তারা যদি পাল্টা মবের দিকে চলে যায়, তাহলে এই দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। কি ভয়ঙ্কর অবস্থা দেখেন, যে হাসিনার নির্দেশ, যেখানেই ওদের পাবে গুলি করবে। বিবিসির অনুসন্ধান, সেই রিপোর্ট আজকে খুব আলোড়ন তুলেছে এবং এই রিপোর্ট এবং এই অডিওটা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ, সেই অভিযোগের একটা বড় প্রমাণ, একেবারে অকাট্য প্রমাণ। এই অডিওটা যে সত্য, এটা শুধু আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে, তারপরেও সেটা অনেকেই চোখ কুঁচকাইতে পারে যে এটা হয়তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু বিবিসি নানাভাবে তার যত রকম মানে পরীক্ষা করার, ফরেন্সিক পরীক্ষা, গবেষণাগারের পরীক্ষা, নানা রকম যে বিশ্লেষণ করে যত সমস্ত পরীক্ষা শেষ করে তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে 18 জুলাই সত্যি সত্যি তিনি গণভবন থেকে এই নির্দেশ দিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থা, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। শুধু সেই কর্মকর্তার নামটা প্রকাশ করেনি বিবিসি, বলেছে সেই অডিওটা যে যেখানে পাবা সেখানেই গুলি করবা, একজন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা এত জনদরদি, দেশের মানুষের বুকে গুলি চালাতে তার বিন্দু মাত্র বুক কাঁপেনি। এবং এই পুলিশ বাহিনীকে অন্যান্য সমস্ত সংস্থাগুলিকে তিনি এইভাবেই গড়ে তুলেছেন। সেটাই কিন্তু প্রমাণ হলো শেষ পর্যন্ত গণহত্যার মধ্য দিয়ে, যে বাহিনীগুলোকে যে দলীয়করণ করা হচ্ছিল এবং সেটা বলা হচ্ছিল যে পুলিশ আর পুলিশ নেই, এটা হচ্ছে পুলিশ লীগ, সব লীগে পরিণত হয়েছিল। তার একটা চরম প্রমাণ তারা দেখাই দিল 34 দিনের আন্দোলন চলাকালে, কীভাবে গুলি করতে করতে শেষ পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত সেখানে এক যাত্রা বাড়িতেই 52 জন। সেটাও বিবিসির প্রতিবেদন। যা বলছি এটা এর ওর বক্তব্য না, বাংলাদেশের কোনো গণমাধ্যম বা কোনো রাজনৈতিক নেতার বক্তব্য থেকে না। এখন বিবিসির এই প্রতিষ্ঠানের বাইরে আর কি নিরপেক্ষ প্রতিষ্ঠান থাকতে পারে যারা প্রমাণ দিয়ে বলবে যে হ্যাঁ শেখ হাসিনার এটা নির্দেশ ছিল না, এটা ওই আসুজ্জামান কামাল, ওই দেখেন না মিথ্যাবাদী, সে বলছে এটা তো আমরা নির্দেশ দিইনি, আমরা নির্দেশ দিতে যাবো কেন, এটা পুলিশের আইনই আছে যে আত্মরক্ষার জন্য সে তার গুলি চালাবে। মানে মোট কথা এটা বলছে যে আত্মরক্ষা, পুলিশ হামলা করেনি, মানে আন্দোলন চলতে দিছে কিন্তু পুলিশ গুলি করেনি। কিন্তু তাই কি আন্দোলন দমানোর জন্য এই গুলি না, পুলিশ গুলি ছাড়াই কি যে থানায় থানায় যে আক্রমণ করছে এমনিতেই। এক্স বাংলাদেশ লিডার অথরাইজড ডেডলি ক্র্যাকডাউন লিকড অডিও সাজেস্ট শিরোনামের প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। সেখানে বলা হয়েছে ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন, বলেন যেখানেই ওদের পাবা গুলি করবা। হাসিনার অনুপস্থিতিতেই বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল তার বিচার শুরু করেছে। সেই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে রেকর্ডটি উপস্থাপন করতে চান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তার মানে রাষ্ট্রের কাছে এই অডিও রেকর্ডটা এসছে এবং এটা একেবারে পরীক্ষিত। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত বছরের গণঅভ্যুত্থানে প্রায় 1400 মানুষ প্রাণ হারান। আসলে এটা 2000-এর উপর, অনেকের সন্ধান পাওয়া যায়নি। যদিও ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এগুলো অস্বীকার করছে। দলটির একজন মুখপাত্রের দাবি অডিওটি অতিরিক্ত বল প্রয়োগের কোনো বেআইনি উদ্দেশ্য প্রমাণ করে না। আর কি প্রমাণ করে? সরাসরি বলতেছে যেখানেই ওদেরকে পাবা সেখানেই গুলি করবা। ওই ফোনালাপে শেখ হাসিনাকে একটি অজ্ঞাত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলতে শোনা যায়। এটি এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ যে তিনি সরাসরি আন্দোলনকারীদের উপর গুলি চালানোর হুকুম দেন। তিনি এমন আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেন যেখানে তার বিরুদ্ধে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে সেটা গণবিক্ষোভে রূপ নেয়, ফলে হাসিনার 15 বছরের শাসনের পতন ঘটে। 1971 সালের পর এটি ছিল বাংলাদেশের সবচেয়ে রক্তাক্ত রাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি রক্তাক্ত ছিল 5ই আগস্ট, যেদিন ওই এক যাত্রাবাড়িতে 52 জন। সেদিন হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সে সময় সাবেক প্রধানমন্ত্রীর গণভবন ঘিরে ফেলে এবং গণভবন সহ অনেক সরকারি স্থাপনা তছনছ করে। ক্ষোভের অনলে জ্বলতে থাকে শেখ হাসিনার ভাস্কর্য, তার পিতার ভাস্কর্য সহ অনেক সরকারি প্রতিষ্ঠান। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, দেশের রাজনৈতিক অবস্থা, দেশের চলমান অবস্থা বেশি একটা ভালো না। আপনারা সকলেই জানেন 2 দিন পর পরই পুলিশ, সেনাবাহিনী, সমন্বয়ক, এনসিপি দল, এদিকে ছাত্রলীগের নেতাকর্মী সংঘর্ষে লিপ্ত হয়। আর এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী আজকে ধৈর্য হারিয়ে ফেলে থানা ঘেরাও করেছে, এমন একটি প্রতিবেদন আপনারা শুনতে পারলেন। সেই সাথে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরতেছে, গোপন সূত্রে এটাই জানা গেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু সমন্বয়কদের উপর ব্যাপক পরিমাণে হামলা হয়েছে। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন সামনে সমন্বয়করা, এনসিপি দল, অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিপদে পড়বে, কারণ আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে, অদৃশ্য একটা শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন, এমনটাই আলোচনা করা হচ্ছে। যাই হোক দর্শক, এইগুলো সম্পর্কে আপনারা কি একমত, বা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আজকের এই ভিডিওতে যে প্রতিবেদনগুলো দেখতে পারলেন, এইগুলো সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই। দেখা হবে আবারও কোনো আপডেট নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।